বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাং ফাংশন টেস্ট নিয়ে একটু ডিসকাস করব। অ্যাট ফার্স্ট, হোয়াট ডু ইউ মিন বাই লাং ফাংশন টেস্ট? লাং ফাংশন টেস্ট হচ্ছে যে টেস্টের মাধ্যমে আমরা লাংসের বা রেসপিরেটরি সিস্টেমের ফাংশনাল স্ট্যাটাস অ্যাসেস করতে পারবো ইন বোথ ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল কন্ডিশন। এই টেস্টের মধ্যে আছে কয়েকটা ব্রড হেডিং ভাগ করব। অ্যাট ফার্স্ট হচ্ছে টু টেস্ট দ্য এফিসিয়েন্সি অফ ভেন্টিলেশন অ্যান্ড মেকানিক্যাল অ্যাসপেক্ট অফ রেসপিরেটরি সিস্টেম। তার আন্ডারে আসবে অল ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস, যা ভলিউম ক্যাপাসিটি আমরা জানি, 4টা ভলিউম 4টা ক্যাপাসিটিস আছে। দেন হচ্ছে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, তাকে আমরা টাইম ভাইটাল ক্যাপাসিটিও বলি, যার নর্মাল ভ্যালু হচ্ছে 80% ইন ফার্স্ট সেকেন্ড। ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, তাদের রেশিও। এবং পিক এক্সপিরেটরি ফ্লো রেট, যেটা হচ্ছে 600 to 800 লিটার পার মিনিট। ডিটারমিনেশন অফ ডেড স্পেস ভলিউম, লাং কমপ্লেন্স, মেজারমেন্ট অফ ম্যাক্সিমাম অক্সিজেন আপটেক, ফ্লো ভলিউম কার্ভ। দেন বিতে আসবে হচ্ছে টেস্ট টু ইভালুয়েট ভেন্টিলেশন পারফিউশন রেশিও। সি, টেস্ট টু ইভালুয়েট ডিফিউশন ক্যাপাসিটিস। অক্সিজেনের ক্ষেত্রে 21 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি, এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তা হচ্ছে 400 থেকে 450 ml পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি। ডি হচ্ছে টু টেস্ট ইভালুয়েট পালমোনারি অ্যান্ড ক্যাপিলারি ব্লাড প্রেশার, ব্লাড গ্যাস অ্যানালাইসিস অ্যান্ড ব্লাড পিএইচ ই। এফতে আমরা করব টেস্ট টু ইভালুয়েট ফাংশনাল ইন্টিগ্রিটি অফ ইন্ডিভিজুয়াল লোব অফ লাং বাই হচ্ছে ব্রঙ্কোস্পাইরোমেট্রি। দেন জি, টু টেস্ট টু ইভালুয়েট efficiency of respiratory system in relation to exercise rhythmic index. ওকে, দেন আমরা যাব কেন আমরা টেস্টগুলো করতে চাচ্ছি। রিজন ফর টেস্টিং, ডায়াগনোসিস সার্টেন টাইপস অফ লাং ডিজিজ, এবং হচ্ছে কজেস দ্য শর্টনেস অফ ব্রেথ। দেন মেজার হোয়েন এক্সপোজার টু কেমিক্যালস অ্যাট ওয়ার্ক এফেক্ট লাং ফাংশনস। Check lung functions before someone has surgery. Assess the effect of medication, and at last measure the progress in disease treatment. এখানে আমরা এই ভলিউম এবং ক্যাপাসিটিসগুলো আমরা মেইনলি স্পাইরোমিটার দিয়ে মেজার করি। এই মেজার করার যে সিস্টেমটা স্পাইরোমিটার দিয়ে, তাকে আমরা স্পাইরোমেট্রি বলছি। আর এখানে আমরা একটা যে সিম্পল ইনস্ট্রুমেন্ট ইউজ করছি তার নাম হচ্ছে স্পাইরোমিটার, এবং মডিফাইড যেটা আছে তাকে রেসপাইরোমিটার বলে, এবং এখন বর্তমানে হচ্ছে প্লেথিসমোগ্রাফ দিয়ে করা হয়। দিস ইজ দ্য সিম্পল স্পাইরোমিটার, যেটা সম্পর্কে আমরা ইলাবোরেট একটু ডিসকাস করব। ইনার চেম্বার এখানে দেখাচ্ছি, আউটার চেম্বার দেখাচ্ছি, মাউথ পিস, পুলি, রেকর্ডিং ড্রাম, এগুলো আমরা একটু ডিসকাস করব। Spirometer হচ্ছে made up of metal and it contain two chambers, outer and inner. আউটার চেম্বারকে আমরা ওয়াটার চেম্বারও বলি, কারণ হচ্ছে এটা ওয়াটার দিয়ে ফিল থাকে, এবং আউটার চেম্বারের উপরে ইনার চেম্বার, যেটা 6 লিটার ক্যাপাসিটি, যাকে আমরা ফ্লোটিং ড্রাম বলি, গ্যাস বেল বলি, যাই বলি না কেন, সেখানে থাকবে ইনভার্টেড পজিশনে। এবং এই ড্রামের মধ্যে আমার ইউজুয়ালি এয়ার বা অক্সিজেন থাকবে, যেটা আমরা আমাদের মাউথ পিস, মুখে যেটা দিয়ে কানেক্ট করা থাকবে, সেখান দিয়ে আমরা দিব। একটা লং মেটালিক টিউব থাকবে, যেটা পাসেস থ্রু দ্য ইনার চেম্বার ফ্রম দ্য বটম টুয়ার্ডস দ্য টপ। আপার এন্ড অফ দিস টিউব রিচেস দ্য টপ পোর্শন অফ ইনার চেম্বার। দেন the tube passes through a hole at the top of inner chamber, then penetrate into outer water chamber above the level of water. Second হচ্ছে এই ড্রামটা কাউন্টার ব্যালেন্সড বাই এ ওয়েট, যেটা অ্যাটাচ থাকবে টু দ্য টপ অফ ইনভার্টেড ড্রাম বাই মিনস অফ চেইন হুইচ ইজ পাসেস থ্রু এ পুলি। হ্যাঁ, এই এবং একটা নিডেল থাকবে, যেটা পুলি দিয়ে
মুভ করবে। একটা পেন থাকবে ইঙ্ক সহ, যে অ্যাটাচ থাকবে কাউন্টার ওয়েটের সাথে। এ পেন ইজ মেড টু রাইট অন এ ক্যালিব্রেটেড পেপার হুইচ ইজ ফিক্সড টু এ রেকর্ডিং ডিভাইস। অ্যাট লাস্ট থাকবে হচ্ছে একটা রাবার টিউব, যেটা কানেক্টেড থাকবে টু আউটার এন্ড অফ মেটাল টিউব। অ্যাট দ্য আদার এন্ড অফ দিস রাবার টিউব এ মাউথপিস থাকবে। Subject respire through this mouthpiece by closing the nose with a nose clip into a closed system in which air is trapped within the bell floating in water. যখন সাবজেক্ট ব্রেথ করবে ইন্সপাইরোমিটারে, ডিউরিং এক্সপিরেশন ড্রাম মুভস আপ অ্যান্ড কাউন্টার ওয়েট কামস ডাউন। রিভার্সলি হবে ইন্সপিরেশনের ক্ষেত্রে, সেটাই আমরা গ্রাফে পাবো। এবং সে স্পাইরোমিটার একবার একটা ব্রেথে একবার ইউজ করতে পারবো, রিপিটেডলি করতে পারবো না, কারণ ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট, কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড স্পাইরোমিটারে অ্যাকুমুলেট হয়ে থাকবে, অক্সিজেন আর ফ্রেশ ওয়ার ক্যান নট প্রোভাইডেড টু দ্য সাবজেক্ট। তাহলে প্রথমে কীভাবে করতে হবে, সাবজেক্টকে আমরা বলবো যে টেক ডিপেস্ট ব্রেথ অ্যাজ দে ক্যান, দেন এক্সেল টু দ্য সেন্সর অ্যাজ হার্ড অ্যাজ পসিবল ফর অ্যাজ লং অ্যাজ পসিবল। ওকে, it is sometimes directly followed by a rapid inhalation, in particular when assessing possible upper airway obstruction. Filter mouthpiece may be used to prevent the spread of microorganisms. Mouthpiece of spirometer is sterilized with 70% alcohol. It is placed in mouth and allowed to practice exhaling to air. During this test, soft nose clip may be used to prevent air escaping through the nose, but inhalation should be through the nose. And the gas bell of spirometer is pressed down to the point so that the pointer needle indicate 0. 0 indicate means gas bell is empty. স্পাইরোগ্রাম কি হচ্ছে তাহলে, স্পাইরোগ্রাম মিনিংসটা দাঁড়াচ্ছে দিস ইজ দ্য গ্রাফিক্যাল রেকর্ডিং অফ লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস ডিউরিং using spirometer, indicating change the volume under different condition of breathing. এখানে আপওয়ার্ড যে ডিফ্লেকশনটা পাবো সেটা হচ্ছে ইন্সপিরেশনের জন্য, এবং ডাউনওয়ার্ডসটা হচ্ছে এক্সপিরেশনের জন্য। আমরা চারটা ভলিউম ক্যাপাসিটিস পাবো, সেগুলো হচ্ছে আমরা সবাই জানি মেন্স থেকে ওমেনে 20 থেকে 25% কম থাকে। দিস ইজ দ্য ফিগার, দ্য স্পাইরোগ্রাম। কম্পিউটারাইজ স্পাইরোমিটারও পাওয়া যায়, যেটা হচ্ছে একটা সলিড ইলেকট্রনিক ইকুইপমেন্ট। It has no drum or water chamber. By using simple spirometer বা রেসপিরেটোমিটার বা কম্পিউটার স্পাইরোমিটার যেটা ইউজ করি না কেন, এইগুলা দিয়ে আমরা সবগুলো লাং ভলিউম মেজার করতে পারি না। যেমন রেসিডুয়াল ভলিউম, ক্যাপাসিটিস হুইচ ইনক্লুড রেসিডুয়াল ভলিউম ইজ অলসো ক্যান নট বি মেজার্ড। কোন ক্যাপাসিটিগুলো, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউমের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং এগুলো আমরা মেজার করতে পারি না। তাহলে যেগুলো আমরা মেজার করতে পারবো না সেগুলো আমরা অন্য মেথডেই মেজার করতে হবে, যেমন নাইট্রোজেন ওয়াশ আউট টেকনিক বা হিলিয়াম ডাইলেশন টেকনিক বা বডি প্লিথেসমোগ্রাফ, এইগুলোর মাধ্যমে আমরা মেজার করতে হবে। টায়ার ভলিউম মেজার করার ক্ষেত্রে প্রথমে আমাকে বলতে হবে যে সাবজেক্টকে একটা নর্মাল কোয়াইট রেসপিরেশনে যেতে হবে। ইনহেলেশন থ্রু দ্য নোজ অ্যান্ড এক্সহেলেশন থ্রু দ্য মাউথপিস অফ স্পাইরোমিটার 6 times, দ্য অ্যাভারেজ ইজ ক্যালকুলেটেড। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে extra out of forced expiration. Subject asks to normal quiet respiration, inhalation through nose and exhalation through mouthpiece, and at the end of normal quiet expiration the subject is asked to exhale through the mouthpiece as deeply as possible. This is repeated 3 times. Average is calculated. To record vital capacity, subject is asked to breathe normally for few minutes,
Then subject is allowed to inspire as deeply as possible. Then exhale through the mouthpiece with a maximum effort to empty the lung as completely as possible. And forced expiration should be deep, quick, but without undue haste. The gas bell moves up and pointer on the pulley indicate the volume of expired air. 3 times repeated. Average is vital capacity. True vital capacity is determined per square meter of body surface area. এভাবে করতে পারি vital capacity equal to average vital capacity divided by surface area of body. From height and weight of the subject, surface area is calculated. সবাই জানি সেটা অবশ্য। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে এক্সট্রা ভলিউম, যেটা হচ্ছে ফোর্স ইন্সপিরেশনে পাই আমরা। মেজার ডিরেক্টলি বাই ডিডাক্টিং টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ফ্রম ভাইটাল ক্যাপাসিটি। দেন রেসিডুয়াল ভলিউম, এটা অলওয়েজ আমাদের লাংসে থেকে যাবে আফটার ফোর্স এক্সপিরেশন। এটা আমরা মেজার করব হিলিয়াম ডাইলেশন মেথডের মাধ্যমে। দেন হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, আমরা জানি যে ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম, অ্যান্ড এভাবেই আমাদের মেজার করতে হবে। দেন হচ্ছে আমাদের এতক্ষণ আমরা লাং ভলিউম ক্যাপাসিটি কীভাবে মেজার করব এবং সেটা স্পাইরোমেট্রি মেথডের মাধ্যমে স্পাইরোমিটার দিয়ে স্পাইরোগ্রামে রেকর্ড হবে, এতক্ষণ সেগুলাই আমরা জানলাম। দেন বি লাং ফাংশন টেস্ট, অন্যগুলোতে চলে যাচ্ছি আমরা। অ্যাট ফার্স্ট ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, মানে হচ্ছে দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার ডিউরিং ফার্স্ট সেকেন্ড অফ এ ফোর্স এক্সপিরেশন আফটার ফুল ইন্সপিরেশন। অ্যাভারেজ ভ্যালু in healthy people depend mainly on sex and age, also on height, mass and ethnicity. আমরা FEV1 আমরা আসলে FEV1 অ্যান্ড FVC তার রেশিও দিয়ে এক্সপ্রেস করি, কিন্তু পরবর্তীতে আমরা বলবো সেটা। তার ফাঁকি দিয়ে আমরা জেনে নিই ফোর্স ভাইটাল ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি। ফোর্স ভাইটাল ক্যাপাসিটি বলতে বুঝি expire forcefully in a given unit of time, এটাকে আমরা টাইম ভাইটাল ক্যাপাসিটি বা ফোর্স এক্সপিরেটরি ভাইটাল ক্যাপাসিটিও বলি। এক ডাইনামিক লাং ভলিউম, হ্যাঁ, এটা আমাদের ভাইটাল ক্যাপাসিটি অলমোস্ট সব ডিজিজে সেম থাকে, চেঞ্জ হয় না, কিন্তু ফোর্স ভাইটাল ক্যাপাসিটি ডায়াগনস্টিক ভ্যালু আছে, সেটা হচ্ছে কিছু ডিজিজের ক্ষেত্রে সেটা কমে যায়, কিছু ডিজিজে বেশি কমে অবস্ট্রাকটিভে এবং কমে হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজে। যদি আমরা কোথাও দেখি FEV1 বা FEV2 FEV3 মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড থার্ড সেকেন্ড এভাবে বুঝি। আর ফার্স্ট সেকেন্ডে আমরা 83 অফ টোটাল ভাইটাল ক্যাপাসিটি ধরবো, আর সেকেন্ড হলে 94 অফ টোটাল ভাইটাল ক্যাপাসিটি, আস্তে আস্তে বাড়তে থাকবে। থার্ড সেকেন্ডে 97, আফটার থার্ড সেকেন্ডে আমরা 100% টোটাল ভাইটাল ক্যাপাসিটি পাবো। রেশিওটা আমাদের বের করতে হবে, এখন রেশিওটা হচ্ছে ইম্পর্টেন্স। আমরা FEV1 এবং FVC তার রেশিও দিয়ে আমরা বিভিন্ন লাং ডিজিজ ডিটারমাইন করে থাকি। হেলদি পার্সনের ক্ষেত্রে এটা 70 থেকে 85%, অ্যাভারেজে আমরা 80 ধরি। ডিক্লাইনিং উইথ এজ, ফ্রম এজ 40 to 45 দ্য রেশিও ফলস অ্যারাউন্ড পার ইয়ার 0.2%। কীভাবে ক্যালকুলেট করব আমরা, যদি আমরা ধরি FVC ইকুয়াল টু 4600 ml অ্যান্ড হচ্ছে FEV1 3600 ml, তো আমরা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা 80% পেয়ে যাব। দিস ইজ দ্য ফিগার। এটা দরকার কেন, এটা আমরা জানি একটা ইম্পর্টেন্ট লাং ফাংশন টেস্ট। আবার হচ্ছে দুইটা ডিজিজ আছে আমাদের, অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ রেসপিরেটরি ডিজিজ, এগুলো ডিস্টিংগুইশ করার জন্য আমাদের এই রেশিওটা বা FEV1 যেটাই বলি না কেন আমাদের প্রয়োজন। কি হয় এখানে, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হলে আমরা এই অ্যামাউন্টটা 80%-এর কম পাই,
কিন্তু ভাইরাল ক্যাপাসিটি এখানে নর্মাল থাকে। অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বলতে কাকে বোঝাচ্ছি আমরা? অ্যাজমা, এমফাইসিমা, ক্রনিক ব্রঙ্কাইটিস এগুলাতে সিমটমস আসলে দেখা দিবে আমাদের 50% কাছাকাছি গেলে, এবং সিরিয়াস এয়ারওয়ে অবস্ট্রাকশন মানে হচ্ছে অ্যাকিউট অ্যাজমাতে আমরা এটা অনেক কম পাই, মাঝে মাঝে 20% থেকেও কম পাই। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজ যখন হবে, যেমন টিউবারকুলোসিস, সিলিকোসিস, লাং ফাইব্রোসিস বা প্লুরাল এফিউশন, যেখানেই হোক না কেন সেখানে আমরা এই রেশিওটা আমরা নর্মাল পাবো কিংবা 80%-এর বেশিই পাবো। অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কী হয় আসলে, এখানে হচ্ছে ডিফিকাল্টি ইন এক্সপিরেশন হয় দেন ইন্সপিরেশন। কেন? ক্লোজিং টেন্ডেন্সি অফ এয়ারওয়ে ইজ গ্রেটলি ইনক্রিজড বাই এক্সট্রা পজিটিভ প্রেশার রিকোয়ার্ড ইন চেস্ট টু কজ এক্সপিরেশন। এখানে শুধু এয়ার টিউব ইনভলভ হয়। এখানে কি হয়, FEV1টা কমে যায়, কারণ হচ্ছে ইনক্রিজড এয়ারওয়ে রেজিস্ট্যান্স টু এক্সপ্লোরেটরি ফ্লো। আর FVCটাও কমবে, কারণ হচ্ছে প্রিমেচুর ক্লোজার অফ এয়ারওয়ে ইন এক্সপিরেশন ডাজ নট ইন দ্য সেম প্রপোর্শন অ্যাজ FEV1। রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হচ্ছে অ্যাবনর্মাল রেসপিরেটরি কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ডিফিকাল্টি ইন ইন্সপিরেশন। এখানে এক্সপিরেশন এফেক্টেড হবে না। ইট মে বি বিকজ অফ অ্যাবনর্মালিটি অফ লাং, থোরাসিক ক্যাভিটি অর নার্ভাস সিস্টেম। এখানে FEV এবং FEV1 অ্যান্ড FVC দুটাই হচ্ছে প্রপোর্শনালি রিডিউসড হবে, কিন্তু রেশিওটা কিন্তু কমবে না। ভ্যালু মে বি নর্মাল, ইভেন ইনক্রিজড হবে। ঠিক আছে, যদি আমরা এই টেবিলটা খেয়াল করি যে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজে FEV1, VC বা তাদের রেশিও, টোটাল লাং ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম কীরকম চেঞ্জ হয়, তাহলে আমাদের সুবিধা হবে ডায়াগনোসিস করতে। তাহলে আমরা রেস্ট্রিকটিভ রেসপিরেটরি ডিজিজ কোন কোন ডিজিজের ক্ষেত্রে পেয়ে থাকি, অবস্ট্রাকটিভ রেসপিরেটরি ডিজিজ কোন কোন ডিজিজের ক্ষেত্রে পেয়ে থাকি, এই চার্টে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা কখন কোন স্ট্রাকচার ইনভলভ হয় সেটাও আমরা দেখিয়ে দিলাম এই চার্টের মাধ্যমে। দেন হচ্ছে পিক এক্সপিরেটরি ফ্লো রেট বা পিক এক্সপিরেটরি ফ্লো, এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো অ্যাচিভ ডিউরিং দ্য ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরেশন ইনিশিয়েটেড অ্যাট ফুল ইন্সপিরেশন। এটা আমরা প্রকাশ করি লিটার পার মিনিট অথবা লিটার পার সেকেন্ডে। এটা মেজার করে আমরা একটা ইনস্ট্রুমেন্ট আছে যার নাম হচ্ছে পিক ফ্লো মিটার। এটা ছোট একটা হাতে ধরার হ্যান্ডেল বা মিনিরাইজ পিক ফ্লো মিটারও বলে থাকি আমরা বিজ্ঞানী নাম অনুসারে। এগুলো করার মাধ্যমে বিভিন্ন পালমোনারি ডিজিজ আমরা আইডেন্টিফাই করতে চাই, যেমন শর্টনেস অফ দ্য ব্রেথ এবং COPD বলে থাকি আমরা কমনলি, যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যার মধ্যে আমরা এমফাইসিমা, ক্রনিক ব্রঙ্কাইটিস আমরা জানি। দেন হচ্ছে অ্যাজমা, নিউমোনিয়া, অ্যাটেলেক্টেসিস, টিউবারকুলোসিস। এগুলো মানে আসলে আমি খুবই শর্টলি বলবো, কারণ এগুলি অ্যাবর্শন করে আমরা পরবর্তীতে আমরা আরও শিখব। এমফাইসিমা মানে আমরা লিটারালি বুঝতে পারি লাংসে বেশি পরিমাণে এয়ার আছে। Used to describe the complex obstructive and destructive process of lung caused many years of smoking. Smoking এর জন্য হয়। It seriously deranges the normal protective mechanism of airway, so mucus cannot move easily out of the passageway. Inflammatory edema of bronchial epithelium together cause chronic obstruction of airway. ঠিক আছে, অ্যাজমাতে কি হয়, স্পাস্টিক কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল অফ ব্রঙ্কিউল, দেন হচ্ছে পার্শিয়ালি অবস্ট্রাক্ট দ্য ব্রঙ্কিউল, কজেস এক্সট্রিম ডিফিকাল্ট ব্রিদিং। এটা হচ্ছে আমরা জানি যে ক্রনিক ইনফ্লামেটরি লাং ডিজিজ ইনভলভিং রিকারেন্ট ব্রিথিং প্রবলেম, এখানে অবস্ট্রাকশন, ইনফ্লামেশন, হাইপার রেসপন্সিভনেস ডেভেলপ করে। ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে লং টার্ম ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই হুইচ results in increased production of mucus. Pneumonia হচ্ছে এটা ইনফ্লামেটরি কন্ডিশন, some of all alveoli filled with blood or fluid. এখানে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ ফাংশন অফ দ্য লাং ডিক্লাইন হয়। অ্যাটেলেক্টেসিসে হচ্ছে লাং কলাপস হয়ে যায় ডিউ টু টোটাল অবস্ট্রাকশন অফ দ্য এয়ারওয়ে অর ল্যাক অফ সারফেক্টেন্ট, যে কোনো একটা কারণে হবে। টিউবারকুলোসিস হচ্ছে টিউবারকুলার বেসিলের মাধ্যমে হয়। এখানে হচ্ছে পিকুলিয়ার টিস্যু রিয়াকশন হয়, এবং
এটা এয়ারবোর্ন ডিজিজ। এখানে আমরা সবাই জানি যে কফ হয়, এটা 3 মাসের বেশি হলে আমরা বলে থাকি যক্ষা, সেই কথা। ফ্যাটিক, লস অফ অ্যাপেটাইট, লস অফ ওয়েট, ফিভার হয়, কাফিং উইথ ব্লাড। কী করতে পারি আমরা সেজন্য? আমরা স্মোকিংটাকে অ্যাভয়েড করব। স্মোক আশেপাশে থাকলে তাদেরকেও আমরা অ্যাভয়েড করব, কারণ সেকেন্ডারি স্প্রেড করে। আমরা ইনহেলিং আদার কেমিক্যালস অর ড্রাগ অ্যাভয়েড করব। ডাস্টি এবং থিক পলিউটেড এরিয়া অ্যাভয়েড করব। তো কী করতে পারি আমরা? এক্সারসাইজ করতে পারি, হেলদি ফুড খেতে পারি এবং অ্যানুয়াল ডক্টর চেক আপে যেতে পারি আমাদের লাং সিস্টেমকে ভালো রাখার জন্য। Thank you for your patience hearing.